হ্যালো এভরিওয়ান, আইএলস একাডেমিক রাইটিংয়ে কম স্কোর পাওয়ার জন্য বেশ কিছু কারণ দেয়, বেশ কিছু কমন মিস্টেকস আছে, বেশ কিছু কনসার্নস আছে যেগুলো কিনা আমরা খুব বেশি ঠিকঠাক খেয়াল করি না, যেগুলোর বেশি আমরা যত্ন নিই না। সো সেরকম কিছু কনসার্নস, সেরকম কিছু কমন মিস্টেকস নিয়ে আমরা আজকে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। তো আমাদের প্রথম কনসার্ন হলো লিঙ্কিং ওয়ার্ডস। তো লিঙ্কিং ওয়ার্ড হলো একটা প্যারাগ্রাফে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের যে লজিক্যাল যে অ্যাটাচমেন্ট, একটা বাক্য আর একটা বাক্যের থেকে যে আলাদা না, একটা প্যারাগ্রাফের মধ্যে প্রতিটা বাক্যই স্পেশাল। আমি যদি বলি ফর এক্সাম্পল, থার্ড সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ লজিক্যালি কানেক্টেড টু দ্য সেকেন্ড সেন্টেন্স অফ দ্যাট প্যারাগ্রাফ। সো সোজা কথায় একটা প্যারাগ্রাফের প্রতিটা বাক্য একে অপরের সাথে লজিক্যালি অ্যাটাচড থাকতে হবে, এবং সেই লজিক্যাল অ্যাটাচমেন্টের জন্য আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি না, অথবা লিঙ্কিং ওয়ার্ডস আমরা বেশি ইউজ করে ফেলি, স্পেশালি যখন আমরা পর্যাপ্ত প্র্যাকটিস না করে, না শিখে, যখন আমরা শিখে ফেলি যে ঠিক আছে এই কয়টা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে আপনি খুব দ্রুত আইএলসে খুব ভালো স্কোর করতে পারবেন, অল্প সময়ে ভালো স্কোর করতে পারবেন, তখন কি হয় আমরা লিঙ্কিং ওয়ার্ডসের ওভার ইউজ করি, সেটার জন্য আবার আমরা মার্ক হারাই, আমরা কম নম্বর পাই। তো আমরা যদি এরকম একটা আইএলসের ক্ষেত্রে, আইএলস রাইটিংয়ে বা যে কোনো একাডেমিক রাইটিংয়ে, ফর্মাল রাইটিংয়ে লিঙ্কিং ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ, এটার জন্য আমরা যদি একটা খুব ছোট্ট সিম্পল যদি একটা প্যারাগ্রাফ দেখি, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো। রাইট, ফর এক্সাম্পল আমরা যদি এই প্যারাগ্রাফটা দেখি, there are several side effects of smoking. Smoking is injurious to health. It costs a lot of money. Many people do not quit smoking even after knowing the detriment. Alright, so এই বাক্য doesn't make any sense. এই বাক্যগুলো as a paragraph doesn't make any sense. প্রতিটা বাক্য আলাদা আলাদা করে ঠিক, কিন্তু সেগুলো কোনো একটা প্যারাগ্রাফ গঠন করছে না। তার কারণ হলো এই বাক্যগুলোর মাঝখানে পর্যাপ্ত লিঙ্কিং ওয়ার্ড নাই। আমি যদি এখন পরের এটার যদি আমি লিঙ্কিং ওয়ার্ড দেওয়া ভার্জনটা দেখি, তাহলে কি হতে পারে? ফর এক্সাম্পল, there are several side effects of smoking. First of all, অথবা আমি বলতে পারি ফর এক্সাম্পল, smoking is injurious to health. Moreover, it costs a lot of money. However, or nevertheless, many people do not quit smoking even after knowing the detriment. Now it makes sense. আমরা শুরুতে প্রথম দুইটা বাক্যে বলছি যে এর সাইড ইফেক্টগুলো কী কী। প্রথমত, এটা শরীরের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত বা এছাড়াও এটা বেশ এটার জন্য একটা অর্থনৈতিক ব্যাপার থাকে, এর পিছনে অনেক পয়সা আমরা খরচ করি। কিন্তু, এবং থার্ড লাস্ট সেন্টেন্সে আমরা ইউজ করছি তবুও, নেভারদারলেস, তবুও বা হাউএভার, কিন্তু অনেক মানুষই এটার ইফেক্ট, সাইড ইফেক্ট জানার পরেও স্মোকিং কুইট করে না। সো নাও ইট মেক্স সেন্স। এখন এই লিঙ্কিং ওয়ার্ডস দেওয়ার ফলে আমার লেখাটা একটা ইনট্যাক্ট একটা প্যারাগ্রাফ একটা হলো। রাইট, সো অফকোর্স লিঙ্কিং ওয়ার্ডগুলো আমাদের শিখতে হবে, লিঙ্কিং ওয়ার্ডের প্রপার ইউজ শিখতে হবে, এবং প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি সেগুলো ব্যবহার করতে হবে। অলরাইট, সো কিপ ইট ইন মাইন্ড. So the next thing is style, which is very important in IELTS writing, academic writing particularly. আমরা অনেকে আছে যে ইংলিশে খুব ভালো, হয়তো আমরা 1-2 দিনের প্রস্তুতি আমরা জানি যে খুব ভালো পরীক্ষায় করতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা হয়তো অনেক সময় লো ব্যান্ড স্কোর পেয়ে থাকি, বিশেষ করে আইএলস রাইটিং। এর বড় একটা কারণ হলো আমরা যে আইএলস রাইটিংয়ের স্টাইল সম্পর্কে আমরা জানি না। Style is a crucial part of any kind of writing, and particularly in IELTS academic writing. আইএলসের রাইটিংটা হলো, রাইটিং স্টাইল হলো ফর্মাল অ্যাকাডেমিক রাইটিং। সো আমরা আমরা যখন স্পিকিংয়ে আছি, আইএলস স্পিকিংয়ে, দ্যাট ইজ সর্ট অফ ইনফর্মাল কনভারসেশন, কিন্তু আইএলস রাইটিং দিস কমপ্লিটলি অ্যাকাডেমিক অ্যান্ড ফর্মাল। আমার টাইটেল থেকেই বলে আইএলস অ্যাকাডেমিক রাইটিং। সো এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু কনসার্ন আছে। তার মধ্যে আমি যদি মেজর দুটা কনসার্ন বলি, একটা কনসার্ন হলো যে অ্যাকাডেমিক রাইটিং আমি কী করতে পারবো, কী করতে পারবো না। তো এরকম মেজর কনসার্নগুলোর দুটি কনসার্ন হলো, একটি হচ্ছে কন্ট্রাকশন অফ ওয়ার্ডস। আমরা প্রায় যখন কথা বলছি আমরা ডু নটকে ডোন্ট বলি, দ্যাটস ফাইন। আমরা ক্যানটকে ক্যান্ট বলি, অর কান্ট বলি, দ্যাট ইজ ফাইন অ্যাজ ওয়েল। আমরা হয়তো আই হ্যাভ বলছি, দ্যাটস ফাইন। কিন্তু এই কন্ট্রাকশনগুলো ফর্মাল রাইটিংয়ে, ফর্মাল অ্যাকাডেমিক রাইটিংয়ে মোটেও করা যাবে না। আমরা যদি এগুলো করি, অফকোর্স উই উইল লুজ মার্ক। রাইট, অ্যান্ড সেকেন্ড থিং, স্ল্যাং মানে কথ্য ভাষা বা ইডিয়মস ইউজ করা। যেমন আমরা হয়তো অনেক সময় বাংলায় কি আমরা এটা খুব একটা ফর্মাল রাইটিংয়ে লিখতে পারি যে তিনি গত সপ্তাহে পটল তুলেছেন, নাকি আমরা বলি তিনি গত সপ্তাহে মারা গেছেন। তো সিমিলারলি আমরা আইএলস একাডেমিক রাইটিং এরকম কোনো স্ল্যাং বা ইডিয়মস বা ইনফর্মাল কোনো এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারবো না। সো ওভারঅল যে কথাটা হলো সেটা হলো যে আমাদের আইএলসের রাইটিংয়ের ক্ষেত্রে ফর্মাল অ্যাকাডেমিক স্টাইলটা থ্রু আউট মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমি যত ভালোই লিখি, হয়তো কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নাই, পাংচুয়েশন ইজ অ্যাবসলিউটলি ফাইন, স্টিল আমি হয়তো আশানুরূপ ব্যান্ড ফর এক্সাম্পল 7.5 পাবো না, যদি না আমি এর স্টাইলটাতে ফোকাস করি, স্টাইলটাতে ঠিকঠাক খেয়াল রাখি। অলরাইট, নেক্সট কনসার্ন ইজ
ওপিনিয়ন ওর আইডিয়াস, স্পেশালি পার্টিকুলারলি আমি যদি টাস্ক 2 এর কথা বলি, তখন যদি আমাদের কোনো একটা, ফর এক্সাম্পল কোনো একটা সাইড নেওয়ার কথা বলা হয়, আর্গুমেন্টেটিভ রাইটিং, আমাকে একটা সাইডে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, তার পক্ষে বা বিপক্ষে লিখতে হবে। আমার মাথায় হয়তো অনেক এথিক্যাল কনসিডারেশন আসতে পারে, আমি মোরালি বা এথিক্যালি আমি এর বিপক্ষেটাকে সাপোর্ট করি, কিন্তু তার সেই বিপক্ষে আমি হয়তো খুব বেশি লিখতে পারবো না। কিন্তু আইএলটিএস রাইটিংয়ের ক্ষেত্রে আমি পক্ষে লিখছি নাকি বিপক্ষে লিখছি, মানে আমি কোন ওপিনিয়ন, কোন সাইড নিচ্ছি, সেটার উপরে মোটেও অ্যাসেস করা হয় না, বরং আমি যে সাইডটা নিচ্ছি সেটা পক্ষে হতে পারে কোনো স্টেটমেন্ট, বিপক্ষে হতে পারে, সেটা হ্যাঁ হতে পারে, না হতে পারে, কিন্তু আমি যেটা বলছি তার পক্ষে আমার পর্যাপ্ত যুক্তি আছে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাকে আগে রাইটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে টাস্ক 2 এর ক্ষেত্রে রাইটিং প্ল্যানে আমাকে দেখতে হবে আমি কোন পার্টটাতে আমি আসলে বেশি বলতে পারছি, কোন পার্টটাতে আমি আমার যুক্তি বেশি স্ট্রংলি দাঁড় করাতে পারছি। অলরাইট, সো opinions or ideas really do not matter in IELTS writing or IELTS speaking even. And the next thing which is very important is time management. আমরা হয়তো দেখা গেছে অনেক সময় একটা প্রথম প্রশ্নে 2টা টাস্কের মধ্যে প্রথম টাস্কে বেশি সময় নিয়ে ফেললাম, বা কোনো একটা পার্টিকুলার টাস্কেরই আমরা হয়তো ইন্ট্রোডাকশন লিখতে বা প্রথম বডি প্যারাগ্রাফ লিখতে অনেক বেশি সময় নিয়ে ফেললাম, শেষে যে হয়তো আমরা কনক্লুডিং প্যারাগ্রাফ বা লাস্ট বডি প্যারাগ্রাফটা আমরা হয়তো সময় নাই বলে খুব দ্রুত লিখে ফেলছি, যার ফলে আমরা হয়তো সেটার কোয়ালিটি ভালো হয় না। কিন্তু আমাকে শুরু থেকেই পরীক্ষার যথেষ্ট আগে থেকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে হাউ টু ম্যানেজ টাইম ওয়েল, কারণ টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং এটা প্রায়শই ঘটে পরীক্ষার্থীদের সাথে, যে আমি শুরুর অংশটা খুব ভালো করে লিখছি, মনোযোগের সাথে লিখছি, কিন্তু শেষ অংশটা যে একই হাতের লেখাও ভালো হয় না। হাতের লেখা ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ যে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে, কিন্তু অফকোর্স আমাদের আনসারের কোয়ালিটি এবং ইন্টিগ্রিটি সেটা তো ঠিকঠাক থাকতে হবে। ওকে, সো টাইম আমরা যেন একটা প্রপারলি আমরা টাইম ম্যানেজমেন্ট যেন আমরা শিখে যাই, এবং টাস্ক 1-এর ক্ষেত্রে যেটা সাজেস্ট করে এক্সপার্টরা যে কোনোভাবেই সেটা যেন 20 মিনিটের বেশি না হয়, এবং টাস্ক 2 অফকোর্স দ্য রেস্ট 40 মিনিটস, এবং আমাদের হাতে যেন পর্যাপ্ত রিভিশনের সময় থাকে, প্রুফ রিডিংয়ের যেন সময় থাকে, এবং এটা কিন্তু মোরাললেস গ্যারান্টিড যে আমরা যত মনোযোগ দিয়েই লিখি না কেন, প্রুফ রিডিংয়ে গেলে মানে রিভিশনে গেলে কোনো না কোনো ভুল ধরা পড়বেই। সো আমি যদি 2টা ভুলও যদি আমার ধরা পড়ে, অফকোর্স সেখানে আমার একটা স্কোর বেশি করার চান্স থাকে। সো প্লিজ কিপ ইন মাইন্ড যে আমার যেন টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়, এবং রিভিশনের জন্য, প্রুফ রিডিংয়ের জন্য পর্যাপ্ত সময় থাকে লেখা শেষে। আইএলটিএস রাইটিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে টাস্ক 1-এ আমাকে বলা থাকে আই হ্যাভ টু রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, এবং টাস্ক 2-এর ক্ষেত্রে অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস। যখন বলা আছে অ্যাটলিস্ট, তখন আমি কোনোভাবেই 250-এর নিচে লিখতে পারি না, এর উপরে আমি 270, 280, 160, 170, 180 সেটা হয়তো নেগোশিয়েবল, মানে সেটা আমরা কতটুকু সময় আমাকে অ্যালাউ করছে, কতটুকু লিখবার আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি যদি এই রিকোয়ারমেন্টের কম লিখি, ফর এক্সাম্পল টাস্ক 1-এর ক্ষেত্রে 150-এর কম লিখি, বা টাস্ক 2-এর ক্ষেত্রে 250 শব্দের কম শব্দ লিখি, তাহলে অফকোর্স আই উইল লুজ মার্ক ফর নট ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্টস। এখন যে কনসার্নটা নিয়ে কথা বলছি সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ কনসার্ন। প্রায়শই স্টুডেন্টের মধ্যে দেখি যে তারা প্রায় খুব মেমোরাইজড ওয়ার্ড ইউজ করে। এটাকে যদি আমি একটু ব্যাখ্যা করি, মেমোরাইজড ওয়ার্ডটা কি, অনেক সময় আমরা অনেক শব্দের ঠিকঠাক ব্যবহার জানি না, কোনো একটা শব্দ হয়তো শিখেছি বা অল্প জানি বা অর্থ জানি, বিশেষ করে যখন কেউ আমরা গুগল করে, ইউটিউব করে, কনটেক্সট ছাড়া যখন কিছু এই টাইপের টিউটোরিয়াল ভিডিও দেখে ফেলি যে ইউজ দিস 5 ওয়ার্ডস টু এইস ইউর আইএলটিএস, অথবা এই 7টি ওয়ার্ড ইউজ করলে আপনি আইএলটিএস রাইটিংয়ে 7 পাবেন, তখন কি হয় আমরা শব্দগুলো মুখস্থ করি, সেই শব্দগুলোর হয়তো আমরা ইলাবোরেট বা ইনডেপথ ব্যবহার জানি না, এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে শব্দগুলোকে কোনো না কোনোভাবে আমার রাইটিংয়ে ইউজ করতে হবে। হয়তো একটা জায়গাতে আমি সেই শব্দটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতো না, কিন্তু আমি সেখানে পুশ করে সেই শব্দটা ব্যবহার করছি, তার ফলে আমি সেখানে তো বেটার স্কোর, হায়ার স্কোরের কথা দূরে থাক, সেখানে আলটিমেটলি আই এম লুজিং মার্ক জাস্ট ফর নট ইউজিং দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। অলরাইট, সো কোনো শব্দ আমি ঠিকঠাক ব্যবহার না জেনে ইউজ করার চেয়ে আমার মতে আই রেকমেন্ড অ্যান্ড আই বিলিভ যে সেখানে সিম্পল শব্দ, জানা শব্দ, পপুলার শব্দ ইউজ করা অনেক ভালো, যদি সেটার ব্যবহার আমি ঠিকঠাক জানি। সো প্লিজ কিপ ইন মাইন্ড, ডু নট মেমোরাইজ ওয়ার্ডস উইদাউট নোয়িং দ্য কনটেক্সট। অ্যান্ড দ্য লাস্ট থিং, সেটা হলো বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে। আইএলটিএস টাস্ক 1-এ আমরা জানি যেখানে একটা গ্রাফ থাকে বা চার্ট থাকে বা একটা ডায়াগ্রাম থাকে, যেটাকে কিনা আমাদের ইন্টারপ্রিট করতে হয়, ব্যাখ্যা করতে হয়। এই ক্ষেত্রে প্রায় আমরা একটা কাজ করি, ভুল করি, সেটা হলো আমরা আমাদের নিজেদের ওপিনিয়ন দিয়ে দিই। ফর এক্সাম্পল বার গ্রাফ থাকে যেখানে
স্মোকিংয়ের একটা পার্সেন্টেজ দেওয়া আছে যে কত পার্সেন্ট মানুষ স্মোক করে এই 2010 সালে এবং 2020-এ কত করে। আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমরা একটা ওপিনিয়ন দিয়ে দিতে পারি, ওয়েল স্মোকিং ইজ ইনজুরিয়াস, আমরা হয়তো দিতে পারি ওয়েল মানুষের কম স্মোক করা উচিত, বা ঠিক আছে এটা মানুষ ধীরে ধীরে কম স্মোক করছে যেটা কিনা একটা খুব ভালো দিক। যে এই যে ভালো দিক, কম স্মোক করা উচিত, এটা ক্ষতিকর, যেটা আমাদের গ্রাফে নাই বা চার্টে নাই, আমাদের প্রশ্নে নাই, সেটা আমি পার্সোনাল একটা ওপিনিয়ন দিয়ে ফেলছি যেটা কিনা আইএলসে প্রহিবিটেড। সো আইএলস টাস্ক ওয়ানে আমরা আমাদের কোনো ব্যক্তিগত মতামত আমরা দিতে পারবো না। আমরা বলতে পারি ওয়েল দিস ইজ হায়ার, দিস ইজ লোয়ার, দিস ইজ হাই, দিস ইজ ম্যাক্সিমাম, দিস ইজ মিনিমাম, আমরা এগুলো বলতে পারি, কিন্তু আমরা ভালো খারাপ বা এটা করা উচিত এটা করা উচিত না আমার মতে এই টাইপের কোনো ভাষা আমরা ইউজ করব না। ইভেন অলসো অ্যাট দ্য সেম টাইম আমরা এগুলো ইউজ করব না ইন মাই ওপিনিয়ন, আই বিলিভ, আই থিঙ্ক, এগুলো আমরা টাস্ক ওয়ানের ক্ষেত্রে অবশ্যই ইউজ করব না। তো এগুলো ছিল আজকের জন্য আমাদের টিপস অ্যান্ড কনসার্নস। আশা করি এগুলো আপনারা মেনটেন করবেন এবং পর্যাপ্ত প্র্যাকটিস করবেন। অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর আইএলস টেস্ট অ্যান্ড উইথ ইউর ক্যারিয়ার। টেক কেয়ার, বাই।